সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্ট অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম। যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা, ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। আমাদের সাথে আরও উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নুসরাত তাবাসসুম। আমাদের আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে রাজনৈতিক বৈষম্য অথবা আমরা রাজনৈতিক সাম্য শব্দটিও ব্যবহার করতে পারি। আসাদুজ্জামান রিপন, আপনাকে দিয়েই শুরু করতে চাই। রাজনৈতিক বৈষম্য কালে কালে বর্তমানে আমাদের যে প্রজাতন্ত্রের আকাঙ্ক্ষা, 1972 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরে একটা জনগণের অভিপ্রায় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তাই না? আমাদের যারা 72 সালে ক্ষমতা এসেছিলেন তারা তো মূলত বাংলাদেশের সংবিধান প্রণয়নের জন্য আসেনি, কিন্তু পরিস্থিতি তাদেরকে সেই জায়গায় নিয়ে গিয়েছিল যে আমাদের তৎকালীন সময় নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা ছাড়েনি, গণতন্ত্র দেয়নি, আমাদের জনগণের উপর একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, ফলে একটা মুক্তিযুদ্ধ অনিবার্য ছিল আমাদের দেশের জন্য, তাই না? তো মুক্তিযুদ্ধ পরবর্তীতে যে সরকারটি যারা দেশটা পরিচালনার জন্য দায়িত্ব যারা নেন, এটাকে আমরা বলতে পারি জনগণের অভিপ্রায়ের সরকার। তেমনি এবং এই জনগণের অভিপ্রায়ের সরকার দেশটির নামকরণ করেছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, অর্থাৎ প্রজাতন্ত্রের মালিক হবে জনগণ। কিন্তু আনফর্চুনেটলি আমরা রাষ্ট্রের প্রতিষ্ঠার পর থেকে আমরা এই প্রজাতন্ত্রের মালিক যে জনগণ, এই জনগণের মালিকানা থেকে, মানে প্রজাতন্ত্রকে জনগণের মালিকানা থেকে আমরা বঞ্চিত করেছিলাম, তাই না? এটা তো সবচেয়ে বড় বৈষম্য ছিল, যেখানে প্রজাতন্ত্রের মালিক ছিল মুষ্টিমেয় কয়েকজন মানুষ, যারা খাওয়ায়, যারা পড়ায়, তারা সেলফোন মানে মোবাইল ফোন দিয়ে দেয়, তারপরে কি বলে মানে রোহিঙ্গা 16 কোটি মানুষ খেতে পারলে, ছোট বোন বলল সাবেক প্রধানমন্ত্রী যে আর 10 লাখ লোককে খাওয়াইতে পারবে না, খাওয়ানোর মালিকও উনি। তো এই যে জায়গাটা জনগণ নাই, তো জনগণ না থাকার কারণে যেটা হয় কি, যে রাষ্ট্রের জনগণ উপস্থিতি থাকে না, জনগণের সে থাকে না, জনগণ ওই রিপাবলিকের জনগণ তার প্রতিনিধি পার্লামেন্টে পাঠাবার যোগ্যতা স্বীকৃত হয় না। অর্থাৎ অথচ যে সরকারটি গায়ের জোরে থাকে তারা বলে যে আমরা নির্বাচিত সরকার। কত বড় দুর্বিনীত চরিত্র, কত বড় দুর্বিনীত আকাঙ্ক্ষা! এটা হচ্ছে সবচেয়ে বড় বৈষম্য। রাষ্ট্র দীর্ঘদিন যাবত এই বৈষম্যের মধ্যেই ছিল। তো আমরা এখন যেটা মনে করি যে আমাদের একটা ফার্স্ট রিপাবলিক সেটা হয়েছিল 1972 সালে। আবার আমরা এখন একটা সেকেন্ড রিপাবলিক আমরা যে মানে যদি মানে ফরাসি রাষ্ট্রের কথা যদি আমরা লক্ষ্য করি, সেই দেশে এখন কিন্তু ফিফথ রিপাবলিক চলছে। ইটস নট এটা ওই যে প্রথম ফরাসি রাষ্ট্র কবে প্রতিষ্ঠিত হলো সেটি তার একমাত্র রিপাবলিক না। বিভিন্ন সময় কিন্তু প্রজাতন্ত্রের আকাঙ্ক্ষা, রিপাবলিকের যে অ্যাসপিরেশন, এটা বিভিন্ন সময় ডেভেলপ করে। আজকে 2024 সালে যে দীর্ঘ বঞ্চনা, ক্ষোভ, আমি সবসময় যে কথাটা বলি, ইটস নট এ ম্যাটার অফ 3 উইকস মুভমেন্ট, 3 সপ্তাহের মুভমেন্ট না এটা। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে যারা মাঠে নেমেছে, আন্দোলন করেছে, জীবন দিয়েছে, স্কুলের ছেলেমেয়েরা রাস্তায় নেমেছে, তাদের সাথে তো কোনো কোটার সম্পর্ক ছিল না। এবং সাধারণ মানুষ তারা যেটা বলে ছাত্র জনতার অভ্যুত্থান, গণ অভ্যুত্থান বলে, এই জনতা কারা? এই জনতার তো কোনো কোটার ব্যাপার ছিল, জনতার তো বিশ্ববিদ্যালয় ভর্তির ব্যাপার নেই, জনতা তো বিসিএসে যাবে না, কথার কথা, তাই না? তাহলে এই জনতা কেন ছাত্রদের সাথে শরিক হলো? আমাদের ছেলে মেয়েদের সাথে অভিভাবক অর্থাৎ আমরা কেন শরিক হলাম, তাই না? আমরা শরিক হলাম এই কারণে যে রাষ্ট্রের গণতন্ত্র অনুপস্থিত, রাষ্ট্রের চরিত্রটা গণতান্ত্রিক ছিল না। একটা ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, এবং যে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থায় সোজা কথা জনগণের মালিকানাকে অস্বীকার করা হয়েছিল, তাই না? তো এই মালিকানা প্রতিষ্ঠা করার জন্য যে সমগ্র জনগণ কোটা থেকে এক পর্যায়ে চলে এলো যে তোমাকে যেতে হবে, ইউ মাস্ট গো, তোমাকে যেতে হবে, কারণ তুমি হচ্ছে ফ্যাসিবাদের জননী, তুমি হচ্ছে ফ্যাসিবাদের আর্কিটেক্ট, তোমাকে যেতে হবে, তোমাকে রেখে রাষ্ট্রকে গণতন্ত্র করা হয়েছে। নুসরাত তাবাসসুম, অনেক কথা বললেন। আসাদুজ্জামান রিপন অনেক অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ, তিনি প্রজাতন্ত্রের মালিক জনগণের কথা বলেছে। নট ম্যাটার অফ 3 উইকস, মানে এই আন্দোলন, যেই আন্দোলনের মধ্যে আওয়ামী লীগকে বিদায় নিতে হয়েছে, সেই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন, তা আপনি তাদের মধ্যে অন্যতম একজন। আপনার কাছে জিজ্ঞাসা, জনগণের মালিকানা কি প্রতিষ্ঠিত হয়েছে বা আর কত দূর যেতে হবে? জনগণের মালিকানা প্রতিষ্ঠিত হয়েছে কি না তার প্রমাণ এতটাই চাক্ষুষ। দেখুন, এই বন্যা কার্যক্রমের মধ্যে জনগণের যে অংশীদারিত্ব, ইতিপূর্বে বাংলাদেশ কখনো এরকম অংশগ্রহণ দেখেনি।
নিজের দেশ মনে করেই জনগণ এগিয়ে আসতে পারছে। জনগণ বুঝতে পারছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখন জনগণের কাছে। তো আমি মনে করি জনগণের যে ক্ষমতা, জনগণের প্রজাতন্ত্র, সেটা তো প্রতিষ্ঠিত হতে শুরু করেছে। আরও প্রয়োজন, অনেক লম্বা রাস্তা পাড়ি দেওয়ার কাজ রয়েছে সামনে, সেটাও হবে। কিন্তু জনগণ বুঝতে শুরু করেছে যে এই সরকার বা এই দেশ বর্তমানে তাদের সিদ্ধান্ত অনুযায়ী চলবে। এই জন্য আমি জনগণের মধ্যে ওই আশার জায়গাটা দেখতে পাই, ওই স্বপ্নটা দেখতে পাই, যেখানে আসলে নিজের দেশকে নিজে হাতে গড়ে তোলার যে একটা আকাঙ্ক্ষা, সেটা এখন জনগণের মধ্যে অনেক বেশি। হতাশার পরিমাণটা অনেক কমেছে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। তা আমি মনে করছি যে হ্যাঁ, জনগণের মধ্যে প্রজাতন্ত্রের ক্ষমতার চর্চা বা প্রজাতন্ত্র যে জনগণের দায়িত্ব, সেই চর্চাটা জনগণের মধ্যে শুরু হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সরকার পতনের আন্দোলন এবং পরবর্তীতে আরও কিছু আন্দোলনে ভূমিকা রেখেছে, যেমন বন্যার মধ্যে ত্রাণ সংগ্রহ, ত্রাণ পৌঁছে দেয়া। আবার একটা ঘটনা ঘটেছে, এইচএসসি পরীক্ষার্থীদের একটা পরীক্ষার ব্যাপার ছিল, 6টি পরীক্ষা হয়েছে, আরও কয়েকটা পরীক্ষা বাতিল ছিল। সেখানে কিন্তু এই শিক্ষার্থীরা মানুষের কাছে অনেক ভালো ভালো দাবি নিয়ে চলে গেছে। সেখানে এমন একটা দাবি নিয়ে গেছে যেই দাবির সাথে দেশের অনেক মানুষ, অনেক অভিভাবকও দ্বিমত পোষণ করেন। সেই ক্ষেত্রে কি আমরা বা ছাত্ররা যারা এই নেতৃত্ব দিচ্ছি সঠিক সিদ্ধান্ত নিয়েছি বলে মনে হয় আপনার? বিষয়টা হচ্ছে, এখানে আমার সামনে অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ বসে রয়েছেন, তিনি তার অভিজ্ঞতার আলোকে এই জিনিসটা ব্যাখ্যা করতে পারবেন। বয়সের সাথে সাথে মানুষের সহ্য ক্ষমতার পরিবর্তন আসে। এই যে 18 থেকে 20 বছর বয়সী ছেলে মেয়েগুলো, এরা 1 মাস ব্যাপী চোখের সামনে যেই হত্যাযজ্ঞ দেখেছে, তারপরে আমার মনে হয় আমি যদি ওই বয়সে থাকতাম, ওদের জায়গায় থাকতাম, আমার পক্ষেও সহজ হতো না যে আমার একটা বন্ধু 1 মাস আগেও আমার সাথে ছিল, 1 মাস পরে সে আর নেই আমাদের মাঝে, এই পরিস্থিতিতে গিয়ে পরীক্ষা দিতে যাওয়া। তবে একেবারেই পরীক্ষা না হওয়া বা যে সিদ্ধান্ত হয়েছে এটা নিয়ে দ্বিমত থাকা খুবই স্বাভাবিক। আমার ছোট ভাইও এই পরীক্ষার্থী ব্যাচের একজন। আমি এর আগেও এই প্রস্তাবনাটা রেখেছিলাম, আবারও বলতে চাই, অতি দ্রুত অভিভাবক এবং শিক্ষক সমাজকে একসাথে বসিয়ে এই ব্যাপারে একটি উপযুক্ত সিদ্ধান্ত আবারও যদি নেওয়া যায়, আলোচনার মধ্যে রাখা যায়, সেটাও করা যেতে পারে। কিংবা যদি এই সিদ্ধান্তেই বহাল থাকতে চায় তারা, তাহলে পরবর্তীতে ভর্তি কার্যক্রমের সময় কী করলে তাদের এই ক্ষতিটা পূরণ করা সম্ভব, কী ধরনের সিলেবাস বা কী ধরনের পরীক্ষা নেওয়া আসা যায়, সেটা নিয়ে একটি আলোচনা হতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করছি এই সিদ্ধান্ত সময়ের প্রয়োজনে নেওয়া হয়েছে, পুরোপুরি উপযুক্ত বলতে পারছি না, কারণ একটি মাত্র পরীক্ষাই তো নয়, এরপরে এই শিক্ষার্থীদের জীবনের অনেক লম্বা একটা সময় পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে যেটা তো হয়ে গিয়েছে, এখন এই ড্যামেজ রিপেয়ারের জন্য অতি দ্রুত ছাত্র, অভিভাবক এবং শিক্ষক সমাজকে নিয়ে বসে সিদ্ধান্ত নেওয়া উচিত। সেই সিদ্ধান্ত নিবেন তো আমাদের এখন জানা মাননীয় উপদেষ্টারা আছেন। অবশ্যই উপদেষ্টারাই নেবেন, কারণ আমরা যারা ছাত্র জনতা যখন বলছি, আসলে আমি একাত্মতা ঘোষণাই করতে চাই। ছাত্র এবং জনতা তো আলাদা না। এই যে দেখুন, আমি আপনার পাশে বসে আছি, আমি এবং যারা এখানে নেই তাদের মধ্যে আসলে বিশেষ কোনো তফাৎ নেই। অবশ্যই প্রশাসন, উপদেষ্টা মণ্ডলী এবং আরও যারা নীতি নির্ধারক রয়েছে, নীতি নির্ধারণ তারাই করবে, এটা তাদেরই অধিকার। জনগণ শুধু আকাঙ্ক্ষা জানাতে পারে। ধন্যবাদ আসাদুজ্জামান রিপন। আপনি এই বিষয়টি কেমন দেখছেন? আরও একটি বিষয়ের অবতারণা হয়েছিল, সেখানেও কিন্তু এই ছাত্র সমাজই অবদান রেখেছে। বাংলাদেশ আনসার বাহিনীর কিছু সদস্য একইভাবে সচিবালয় ঘেরাও করেছিল, যেমন ঘেরাও করেছিলেন কিছু ছাত্ররা তাদের এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে। ধন্যবাদ আপনাকে। আমি একটু নুসরাত রিকগনাইজ করেছে যে আমাদেরকে অভিজ্ঞ রাজনৈতিক কর্মী হিসেবে, অর্থাৎ আমাদের দেখাটা বোঝাটা একটু বেশি পুরনো, এইভাবে যদি বলি আমি, যে দেখাটা এবং বোঝাটা পুরনো মানে অনেকদিন যাবত আমরা দেখছি বা বোঝার চেষ্টা করছি। সেক্ষেত্রে নুসরাত যেটা বলেছে, আমার কাছে এখন যে বন্যা ত্রাণের ব্যাপারে ছাত্রদের যে ব্যাপারটা দেখছি, এরকম একটি দৃশ্য আমি যখন ছাত্র রাজনীতিতে ছিলাম 80s-এ, 88 সালে আমি ছাত্রদের প্রেসিডেন্ট থাকবো, তখন একটা ভয়াবহ বন্যা হয়েছিল এই দেশে।
এবং সেই বন্যায় কিন্তু আমরা এই টিএসসিতে স্যালাইন বানানো থেকে শুরু করে আমাদের মেয়েরা মানে রুটি বানাতো, সেকতো, প্যাকিং করার জন্য আমাদের একটা বিশাল যজ্ঞ ছিল। তো সুতরাং বাংলাদেশের সংকটে দুর্যোগে আমি কথাটা বলতে চাই, সেটা গণতান্ত্রিক শাসন হোক আর স্বৈরতান্ত্রিক শাসন হোক না কেন, যখন রাষ্ট্র যখন সংকটে পড়ে, দুর্যোগের মধ্যে পড়ে যায়, তখন আমাদের সশস্ত্র বাহিনী এবং আমাদের জনগণ, আমাদের ছাত্র সমাজ কাঁধে কাঁধ মিলিয়ে তারা কিন্তু এই বিপদ থেকে, এই জাতির যে বিপদ থেকে নিজেদেরকে উদ্ধার করে। এটা শুধুমাত্র তো বন্যাই না, ইভেন যে একটা স্বৈর শাসন, একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে যে বিদায় করা হলো, সেখানে কি ছাত্র জনতা সশস্ত্র বাহিনী হাতে হাত মিলায়নি? আমি তো দেখেছি অভূতপূর্ব দৃশ্য। আমরা এটা 675-এ 7ই নভেম্বরের সিপাহী জনতার অভ্যুত্থানের ঘটনা ঘটেছে, এখনও তোমরা ইউটিউবে দেখতে পাবে যে জনগণ ট্যাঙ্কের উপরে দাঁড়িয়েছে, মানে সিপাহী জনতা ভাই ভাই বলে স্লোগান দিয়েছে। এটা অভূতপূর্ব মানে উচ্ছ্বাস। এই অভূতপূর্ব উচ্ছ্বাসটা আমরা বিভিন্ন সময় 75-এর 7ই নভেম্বরে দেখেছি, 88-র বন্যা সংকটে আমরা দেখেছি যে মানে সেনাবাহিনীর লোকেরা তারা কাজ করেছে। আবার এবারও দেখছি যে আমাদের সৈনিক ভাইয়েরা, আমাদের অফিসাররা তারা একেবারে মানে আজকে একটা দৃশ্য দেখলাম যে একেবারে হাড়জির্জের একজন মানে বৃদ্ধা মহিলা একজন বৃদ্ধকে মানে একেবারে মানে নিজের বাবার মতো বা সন্তানের মতো করে আমাদের সেনাবাহিনীর সদস্য তারা কিন্তু এরকম কোলে তুলে তারা রেস্কিউ করছে, তাই না? এটা তো অভূতপূর্ব দৃশ্য। এই ধরনের দৃশ্য আমরা 88-এও দেখেছি। আবার আমাদের ছেলেমেয়েরা যে একটা অভ্যুত্থান সংগঠন করলো তারা, সেখানেও কিন্তু ঠিক আবার মানুষের সেই উচ্ছ্বাস আবেগ দেখতে পাচ্ছি। আমার কাছে খুব ভেরি ইন্টারেস্টিং মনে হয়েছে, সেটা হচ্ছে যেমন গতকালকে পর্যন্ত বোধহয় আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা মানে ছাত্র জনতার আন্দোলনের ফলে তারা যে এখানে যেটা পরিবর্তন এসেছে, আমাদের টিএস এবং সংলগ্ন এলাকা, ওটা তো আমাদের খুব প্রাণের জায়গা, ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা ছিলাম। ঠিক 88-এর পেছনে চলে যাই আমরা ওই সময়। আচ্ছা, দেখলাম যে 7,80,00,000 বা সামথিং অ্যারাউন্ড 8 কোটি টাকা, এই যে 8 কোটি টাকা মানুষ ছাত্রছাত্রীদের কাছে তুলে দিচ্ছে উইদাউট রেজিং এনি কোশ্চেন। আমি একটা শব্দ আপনার সাথে যুক্ত করব। 1952 সালে যখন আন্দোলন হয়েছিল, আমি এই ভাষামতিনের সাথে কথা বলেছিলাম, তিনি সমন্বয়ক ছিলেন, তাকে 1952 সালে 24,000 টাকা জমা দিয়েছিল এবং একজন মা এসে তার গয়না দিয়েছিলেন। এক্স্যাক্টলি, সেগুলো সংকটে দুর্যোগে সবসময় মানুষ পাশে থাকে আমাদের দেশে। তো মতিন অত্যন্ত আমাদের মানে শ্রদ্ধাভাজন একদম কিংবদন্তি তুল্য মানুষ, সুতরাং তার রেফারেন্সে তিনি যে কথাটি আপনি জানালেন, এটা ঠিক আমারও জানা ছিল না, বাট এটা একটা ইতিহাস। আচ্ছা, তো সুতরাং ছাত্রদের ডাকে মানুষ আসে। হ্যাঁ, আমার যে কথাটি বলছি, প্রায় 8 কোটি টাকা, 8 কোটি টাকা কোনো বাক্য ব্যয়ে মানুষ দিয়ে গেল এবং তার আস্থা রাখলো যে আমাদের ছেলেমেয়েরা এই টাকাটা তসরুপ করবে না, টাকাটা প্রপারলি ইউটিলাইজ হবে, তাই না? তো এটা তো এই যে একটা আস্থার জায়গা তৈরি হলো, নিঃসন্দেহে এটা বড় মাপের আস্থা। আমরা যদি আমাদের ছেলে মেয়েদের কাছে যদি আস্থা রাখতে না পারি, আমরা দেশটা কার কাছে রেখে যাব, তাই না? যদি খুব ব্যক্তি জীবনে যদি দেখি যে একটা বাবা মা যখন থাকে, তখন সে চিন্তা করে যে আমার ছেলে মেয়েরা বড় হচ্ছে, তাদেরকে রেখে এবং তারা সুখে আছে, শান্তিতে আছে, ভালো আছে, দেখে বাপ মা চলে গেলে তারা মানে শান্তির সাথে যায়। তো আমরা যারা রাজনীতি করি, আমরা কি দেখি যে আমাদের দেশটা ভালো আছে, আমাদের ছেলে মেয়েরা দেশ বোঝে, রাজনীতি বোঝে, সমাজটা বোঝে, অত তাদের ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং আছে অ্যাবাউট সোসাইটি, অ্যাবাউট পলিটিক্স, অ্যাবাউট স্টেট। যখন কনভিন্সড হই যে আমাদের ছেলেমেয়েরা তো রাষ্ট্র বোঝে, আমাদের ছেলেমেয়েরা সোশ্যাল ফেব্রিকটা বোঝে, তাই না? তো যখন সোশ্যাল ফেব্রিকটা যখন বোঝে, রাষ্ট্র সমাজের মধ্যে যে সম্পর্কটা এবং মানুষকে বোঝা, সবচেয়ে বড় মানুষকে বোঝা, কারণ ভালো মানুষ হওয়াটা খুব জরুরি। ভালো ডাক্তার, অনেক বড় ডাক্তার, অনেক বড় বিচারপতি, অনেক বড় রাষ্ট্রনায়ক, মানুষ ভালো না, তিনি মানবিক না, তাই না? তো তাহলে কি খুব ভালো হবে? তাই না? আমি এবার খুবই অভিভূত যে আমাদের ছেলে মেয়েদের মধ্যে যে চিন্তা চৈতন্যের যে বহিঃপ্রকাশটা আমি দেখলাম, আমি মানে খুবই মানে বলা যেতে পারে আমি খুব কনভিন্সড এবং আমি খুবই প্রশান্তির মধ্যে আছি যে না, আমরা দেশটাকে বোধহয় যারা আমরা প্রবীণ হয়ে যাচ্ছে বা প্রবীণ হওয়ার পথে, আমরা বোধহয় দেশটা খুব রাইট ট্র্যাকে যে ছেলেমেয়েরা আছে, ওরা ঠিক জায়গায় আছে, ওদের কাছে আমরা মানে ঠিক জায়গায় দেশটা নিরাপদ আছে, এটা আমরা মনে করতে পারি। আস্থার কথা বলেছেন, আস্থা অর্জন একটা বড় ব্যাপার, আস্থা ধরে রাখা তার চেয়ে আরো বড় ব্যাপার। সেজন্য আপনারা কি করছেন? সেই জন্য প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ।
সত্যিকার অর্থে এই যে মানুষের এত আস্থা, মানে এই জিনিসটা একই সঙ্গে ভালো লাগার এবং কতটা যে ভয়ের, এটা মানুষের সামনে বলে বোঝানো সম্ভব না। আমাদের এখানে গতকাল এক আন্টি 10 ভরি রূপার বিছা দিয়ে গেছে, সোনার গহনা দিয়ে চলে যাচ্ছে। একজন এরকম এসেছিলেন যে তার ছেলে যেদিন আহত হয়ে আর আন্দোলনে যাননি, যাওয়া বন্ধ করেছেন, তার পরের দিন থেকে গোলাগুলি শুরু হয়েছে। তো উনি এখানে ত্রাণটা দিয়ে গেছেন ওনার ছেলের জানের সদকা হিসেবে। আমি আমার পরিবারের কথা যদি বলি, আমার দাদির মৃত্যুবার্ষিকী চলে গেল, প্রথম মৃত্যুবার্ষিকী ছিল। আমার দাদির মৃত্যুবার্ষিকীর জন্য ওনার 2 মেয়ে, আমার ফ্যামিলি মানে আমার আব্বু আম্মু, তারা তাদের যেটুকু ছিল যে মায়ের জন্য করবে, তারা সেটা ত্রাণের এখানে দিয়ে দিচ্ছে। তো মানুষজনের এই আস্থা, মানে আমাদের মনে হয় যে ত্রাণ সামগ্রীগুলো বা মানুষের আস্থার জায়গাগুলো ধরে আছি, মনে হয় হাতে কয়লা নিয়ে দাঁড়িয়ে আছি। আমরা এতটাই শঙ্কিত যে কোনো কারণে যদি মানুষ একটুখানি আস্থা হারায় আমাদের প্রতি, তাহলে সেটা আমরা ধুলায় মিশে যাই, সেটা সমস্যা না। কিন্তু জনগণ যে বিশ্বাসটা ফিরে পেয়েছে এতদিন পর, যে না, আমি আমার দেশকে এবং দেশের দায়িত্ব এমন কোনো ছেলেমেয়েদের হাতে তুলে দিয়েছি যারা জানে দেশটা কিভাবে চলা উচিত, যারা দেশ নিয়ে পড়াশোনা করে, যারা চাটুকার না, যারা লেজুর ভিত্তিক কার্যক্রম করে না, যারা দলকানা নয়, কিন্তু যারা সচেতন, যারা জানে কোনটা ভালো কোনটা মন্দ। এই যে মানুষের বিশ্বাসটা ফিরে পাওয়া, এটা কিন্তু অনেকদিন আমার দেশের মানুষ এই বিশ্বাসটা ফিরে পায়নি। আমরা দেশের মানুষকে কোনো ওই ভোটের আগের ইশতেহারের মতো স্বপ্ন দেখাতে চাই না, এবং আমাদের ওরকম কোনো স্বপ্নও নেই। আমরা শুধু এটা চাই যে দেশের মানুষ আমাদের নিয়ে যে স্বপ্নগুলো দেখছে, সেই দায়িত্বগুলো যেন আমরা পালন করে যেতে পারি। আপনার কথা থেকেই আপনাকে একটা প্রশ্ন করতে হয়, যেহেতু আপনারা মানুষকে স্বপ্ন দেখিয়েছেন, মানুষকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, অবশ্যই তাদেরকে আরও বড় লক্ষ্য পূরণের জন্য নিয়ে যেতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে একটা রাজনৈতিক দল গঠন করা হবে এমন কিছু খবর আমরা দেখেছিলাম। একটা রাজনৈতিক দলই একটা দেশের নেতৃত্ব দেয়, সে যে কোনো দেশ হোক, শুধু ওই যে আরব আমিরাত, সৌদি আরব, কিংশিপ যেখানে আছে সেখানে ছাড়া, বা সমাজতান্ত্রিক দল যেগুলো আছে এর বাইরে গণতান্ত্রিক যেসব রাষ্ট্র আছে সেখানে রাজনৈতিক দলগুলোই নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে এবং তারাই দেশ পরিচালনা করে। আমার সাথে যিনি আছেন বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান। রাজনৈতিক দল যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না করে, তাহলে নেক্সট যে পরিবর্তনটা আসবে, নির্বাচন তো অবশ্যই দিতে হবে এই সরকারকে, কিছুদিন হয়তো মেরামতের পরে দিবে। সে সময়ে এই ছাত্রদের অবস্থান কি হবে? তারা কি কোনো রাজনৈতিক দলে ঢুকে যাবেন, নাকি নতুন রাজনৈতিক দল করেই তারা যাবে? আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে একটি গণতান্ত্রিক দেশে নেতৃত্ব রাজনৈতিক দল, বা বলা ভালো যে ইলেক্টেড পার্টি গভর্নমেন্টই একটা দেশের নেতৃত্ব দেয়। আমি আপনার সাথে একমত, এবং আমার দেশ যেহেতু অনেকদিন নির্বাচন দেখেনি, আমিও চাই সুন্দর একটা নির্বাচন এখানে হয়ে যাক, কিন্তু অবশ্যই কিছু সংস্কারের পরে। আচ্ছা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা যখন আন্দোলনটা শেষ দিন, মানে 4-5 তারিখ, তখন আসলে এই ব্যানারটা এমন ছিল না যে এই ব্যানার এবং ব্যানারের বাইরের মানুষ, এই ভাগটা ছিল না। সারা দেশের সব মানুষই তখন ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের অংশ, এবং বিপরীতে ছিল শুধুমাত্র স্বৈরাচার। তো আমাদের ওই সময়ের যারা নায়ক, ছাত্র এবং জনতার প্রতিনিধি যারা, তারা ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল করবে কি করবে না, জনগণের মধ্যে থেকে প্রশ্নটা আসা খুব স্বাভাবিক। আমরা প্রশ্নটাকে খুবই স্বাগত জানাচ্ছি, এবং সত্যিকার অর্থে আমরাও হয়তো ভাববো যে সংস্কার কার্যক্রমগুলো, কারণ আমার দেশ একবার অনেক বড় বিপদ থেকে ফিরে এসেছে, আমার দেশকে আমি আর বিপথে যেতে দিতে রাজি। আমি আপনার সাথে একটু যুক্ত করে দিই, বাংলাদেশে এরকম পরিস্থিতি প্রথম হয়নি। না, হয়তো একটা নির্বাচিত সরকারের, তথাকথিত নির্বাচিত সরকারের প্রতিনিধিরা পালিয়ে গেছেন বা নাই। একই রকম 1990 সালে হয়েছিল, 96-এ হয়েছিল, 2007-এ হয়েছিল, এবং এবার 14-তে হলো। প্রতিবারই যারা এই কাজগুলো করেছেন, যারা রাষ্ট্রে এসেছেন, রাষ্ট্রীয় ক্ষমতায়, তারাই সংস্কারের কথা বলেছেন, সুন্দর সুন্দর কথা আমরা শুনেছি, কিন্তু সুন্দর সুন্দর কাজ ফাইনালি দেখিনি। সেই কাজ যদি দেখতাম, তাহলে আওয়ামী লীগকে এভাবে চলে যেতে হতো না। আমি আপনার সাথে এবারও একমত, কিন্তু পূর্বের প্রত্যেকটি ঘটনার সাথে এবারের ঘটনার একটা বড় তফাৎ আপনি এড়িয়ে গেছেন। পূর্বের প্রত্যেকটি ঘটনা রাজনৈতিক দলের নেতৃত্বে শুরু হয়েছিল, আর এবারের পরিস্থিতি
আন্দোলনের নেতৃত্ব থেকে একটি রাজনৈতিক দল তৈরির পরিস্থিতি তৈরি করেছে। দুটো বিষয় আলাদা। এই আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছে তাদের কোনো রাজনৈতিক লেজুর ভিত্তিকতা নেই। তারা ভবিষ্যতে যদি রাজনৈতিক দল তৈরি করে, সেই রাজনৈতিক দল গঠন হবে এই আন্দোলনের স্পিরিটটাকে মনে ধারণ করে। আগের আন্দোলনগুলোর সাথে এই আন্দোলনের বড় তফাৎটা এটাই। এই জন্য আমি আশা করছি, যেহেতু এই আন্দোলনটা আমরা যখন শুরু করেছিলাম, কেউ কোনো রাজনৈতিক দলের প্রাপ্তির জায়গা থেকে আন্দোলনটা শুরু করেনি। সবাই শুরু করেছিল স্বৈরাচারের পতনের কথা, মানে শুরু তো হয়েছিল বৈষম্য দিয়ে, কিন্তু এই যে লাস্ট এক দফা ঘোষণার পর থেকে সবার মাথায় একটাই চিন্তা ছিল স্বৈরাচারের পতন। কেউ ভাবেনি যে স্বৈরাচার পতন হয়ে যাওয়ার পর আমি নেক্সট পিএম হয়ে যাব। এই জন্য যেহেতু অলরেডি কোনো রাজনৈতিক দল নেই আমাদের, যখন রাজনৈতিক দল যদি হয় কখনো, তাহলে আমাদের স্পিরিটটাই থাকবে এই আন্দোলনের। এই আন্দোলন থেকে তৈরি হওয়া দল হবে সেটা। পূর্বের আন্দোলন যেগুলো আপনারা দেখেছেন সেগুলো নেতৃত্ব দিয়েছে তখনই স্ট্যাবলিশ থাকা কোনো রাজনীতি, যেমন 90 আওয়ামী লীগ বিএনপিকে আমরা একসাথে রাস্তায় দেখেছি আন্দোলন করতে। 14তে আমরা দেখেছি বিএনপির সাথে অন্যান্য দলগুলো রাস্তায় ছিল। 7এও আমরা ওরকম দেখেছি যে সবগুলো রাজনৈতিক দল মিলে সেখানে আন্দোলন করছে। হ্যাঁ, কেউ হয়তো একটু বেশি করেছে, কেউ একটু কম করেছে, বা কেউ একটু সভ্যতার বজায় রেখে করেছে, কেউ একটু সভ্যতা কম বজায় রেখে করেছে, কিন্তু করেছে সবাই। এবং তারা তখন অলরেডি স্ট্যাবলিশ দল। আমাদের এই আন্দোলনে কোনো স্ট্যাবলিশ দল ছিল না। এমনকি অন্যান্য দলের যারা অংশ নিয়েছে, ছাত্র দলের ভাইয়েরা, ছাত্র ইউনিয়নের ভাইরা, ছাত্র ফ্রন্টের ভাইরা, বা একেবারেই সাধারণ জনগণ যারা হয়তো ভুলেই গেছে রাজনৈতিক চর্চাটা কেমন, যারা এখানে যোগ দিতে এসেছে, তাদের নিজেদের বিশ্বাস ঘরে রেখে এই সাধারণ ব্যানারের কাতারে দাঁড়িয়ে তারা আন্দোলনে যোগ দিয়েছে। ধন্যবাদ আসাদুজ্জামান রিপন। আগে রাজনৈতিক দলের নেতৃত্ব, আপনাকে ছোট্ট উদাহরণ দিই। আমাদের যখন মুক্তিযুদ্ধ হলো, তাই না, জি, যেটা আওয়ামী লীগ পুরো মুক্তিযুদ্ধটাকে মানে নিজেদের মুক্তিযুদ্ধ মনে করে ফেলেছিল, মনে করতে যে পুরো মুক্তিযুদ্ধটাই তাদের সম্পত্তি, তাই না, এবং মুক্তি মানে তারা সব কিছু তারা করেছে। নুসরাত খুব চমৎকার বলেছে যে ওই মুক্তিযুদ্ধের সময় কিন্তু আপনার ন্যাশনাল আওয়ামী পার্টি বলেন, নানান ধরনের অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের অংশগ্রহণ ছিল। এই সবার যখন যুদ্ধটা শুরু হয়ে যায় তখন কিন্তু কনসলিডেশনটাকে যেটাকে বলে, এটা চমৎকারভাবে চলে। তখন কেউ লীগ থাকে না, কেউ দল থাকে না, এটা থাকে না, ওটা থাকে না, তাই না। তো এইবারও যখন আপনার এই যে 16টা বছর যাবৎ এই দেশের মানুষ যে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করলো, ভোটের জন্য সংগ্রাম করলো, ভাতের জন্য সংগ্রাম করলো, দেশের সভরেন্টির জন্য সংগ্রাম করলো, দেশ বিরোধী চুক্তির বিরুদ্ধে সমালোচনা করলো, তার গণমাধ্যমের স্বাধীনতার জন্য সংগ্রাম করলো, মানবাধিকারের জন্য সংগ্রাম করলো, এই সংগ্রামটা তো এই যে এখন আমরা একটা আলোকিত রুমে একটা চমৎকার অনুষ্ঠান করছি। আর ডু ইউ থিঙ্ক যে আমি এইখানেই মানে হঠাৎ করে আসলাম আর হঠাৎ করে কি আমি মানে কথা শুরু করলাম? নিশ্চয়ই না। এটার জন্য একটা সাজসজ্জা, পরিচর্যা, একটা ব্যাকগ্রাউন্ড ছিল, তারপরে কিন্তু আমরা শুরু করতে পারলাম। তো সুতরাং আমাদের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে একটা আন্দোলন চূড়ান্ত পর্যায়ে গিয়েছে, তাই না। তো সুতরাং এইটাকে আমাদের কনসলিডেট করতে হবে, জনগণ আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে, জনগণের আকাঙ্ক্ষাকে বুঝতে হবে এবং সেটাকে ট্রান্সলেট করতে হবে। দ্যাটস দ্য থিং। আমাদেরকে শেষ করতে হচ্ছে। আসাদুজ্জামান রিপন, নুসরাত তাবাসসুম, অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম। মানুষ ভরসা রাখতে চায়। আশা করি যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সেই ভরসার জায়গায় মানুষকে ভরসাই রাখবেন। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।